হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ইংলিশ গ্রামার ক্লাস আপনাদের আবার ওয়েলকাম। আজকের ক্লাসে আমরা সেন্টেন্স সম্পর্কে শিখব। একদম সেন্টেন্সের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় এই ক্লাসের মধ্যে কভার করার চেষ্টা করব। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে ডিসকাস করতে চাই সেটা হলো যে এই টপিকটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কাদের জন্য গুরুত্বপূর্ণ? যারা এসএসসি এর স্টুডেন্ট আছেন। আপনারা যদি বেসিকে ভালো করতে চান, যে আদার্স যে গ্রামাটিক্যাল টপিক গুলা আছে, সেই টপিক গুলাতে ভালো করতে চান, সেগুলো যদি ভালোভাবে আনসার করতে চান, আপনাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এইচএসসি এর স্টুডেন্ট আছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন, যারা জব ক্যান্ডিডেট আছেন, প্রত্যেকের জন্য এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস আমি সেন্টেন্স কাকে বলে এবং সেন্টেন্স কত প্রকার, প্রত্যেকটা সেন্টেন্স এর আমি অনেকগুলো এক্সাম্পল দিব যাতে ক্লাসটি আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে আসি সেন্টেন্স কাকে বলে। সেন্টেন্স কাকে বলে আপনারা হয়তো অনেকে জানেন সেন্টেন্স কাকে বলে। তাহলে সেন্টেন্সের বাংলা অর্থ হলো যে বাক্য। সেন্টেন্সের বাংলা অর্থ কি? বাক্য। তাহলে এমন কিছু শব্দের সমষ্টি যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। অর্থাৎ সেন্টেন্স হলো যে বা বাক্য হলো যে এমন কিছু শব্দের সমষ্টি, এমন কিছু ওয়ার্ডের সমষ্টি কি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। অত সম্পূর্ণ অর্থ প্রকাশ করা ব্যতীত আমরা কি বলতে পারবো না? বাক্য বলতে পারবো না। একটি সম্পূর্ণ ভাব বোঝায়। অর্থাৎ এখানে কি থাকবে? সম্পূর্ণ ভাব থাকবে। অর্থাৎ অনেকগুলো শব্দ থাকবে, শব্দগুলো মিলে বাক্য হবে এবং বাক্যটি কি থাকবে? সম্পূর্ণ অর্থ থাকবে বা সম্পূর্ণ ভাব বোঝাবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে একটা এক্সাম্পল দিয়েছি, এখানে দুইটা এক্সাম্পল দিয়েছি। আই অ্যাম আ স্টুডেন্ট, তাহলে আমি একজন ছাত্র বা ছাত্রী। যদি বলা হতো আপনাকে আই অ্যাম যদি বলা হতো, আপনি কিন্তু আমাকে প্রশ্ন করতেন, আপনি কি? আপনি কি হয়েছে? ঠিক আছে? যখন আমি বলে ফেলছি আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ টিচার, যখন বলে ফেলতেছি আমি কি, সেন্টেন্সটি সম্পূর্ণ অর্থ কি পাচ্ছে? প্রকাশ পাচ্ছে। সম্পূর্ণ যে ভাবটা আছে সেটা প্রকাশ পাচ্ছে। যদি বলা হয় শি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, শি প্লেজ ফুটবল, তাহলে কি এই বাক্যে সম্পূর্ণ অর্থ কি বোঝাচ্ছে? সম্পূর্ণ ভাব বোঝাচ্ছে। সো আশা করি বুঝতে পেরেছেন। যদি সম্পূর্ণ অর্থ না বোঝাই, সম্পূর্ণ ভাব না বোঝাই, অনেকগুলো শব্দের সমষ্টি না হয়, তাহলে কি হবে না? সেটাকে আমরা বাক্য বলতে পারবো না। সো ক্লিয়ার? তারপর দেখা যাক সেন্টেন্স কত প্রকার এবং হলো যে কি কি। এটা একটু দেখি সেন্টেন্স কত প্রকার ও কি কি। প্রথমে আসি, সেন্টেন্স মূলত আমরা দুই ভাগে ভাগ করতে পারি আর কি। সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে বাই মিনিং অর্থ অনুসারে, আর একটা হলো যে বাই স্ট্রাকচার গঠন অনুসারে। তাহলে কিভাবে? বাই মিনিং অর্থ অনুসারে, বাই স্ট্রাকচার গঠন অনুসারে। বুঝতে পেরেছেন? তাহলে সেন্টেন্সকে অথবা বাক্যকে মূলত হলো যে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো যে অর্থ অনুসারে, আর একটা হলো যে কি অনুসারে? গঠন অনুসারে। তাহলে আজকে প্রথমে আমরা শিখব অর্থ অনুসারে সেন্টেন্সকে কিভাবে আমরা আরো ৫ ভাগে ভাগ করতে পারি। তাহলে অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা আরো ৫ ভাগে ভাগ করতে পারি। অর্থ অনুসারে সেন্টেন্সকে আমরা কি আরো ৫ ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি কি একটু দেখি। যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বিবৃতিমূলক বাক্য। তাহলে বিবৃতিমূলক বাক্য কি? সেই বিষয়টি আমাদের জানার দরকার আছে। তাহলে অর্থ অনুসারে সেন্টেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? ৫ ভাগে ভাগ করা যায়। প্রথমে যেটি দেওয়া আছে সেটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স। একটা এক্সাম্পল দেখি, যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে কি সূর্য পূর্ব দিকে ওঠে। এটা চিরন্তন সত্য বাক্য। অর্থাৎ এটির কি হয় না? পরিবর্তন হয় না। সূর্য একদিন পশ্চিম দিকে, আরেকদিন পূর্ব দিকে, আরেকদিন হলো যে উত্তর দিকে, আরেকদিন হলো যে দক্ষিণ দিকে, এভাবে ওঠে না। সূর্য কিন্তু কোন দিকে ওঠে? পূর্ব দিকে ওঠে। তাহলে যখন চিরন্তন সত্য কোনো বাক্য থাকবে সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। যখন চিরন্তন সত্য কোনো বাক্য থাকবে সেটা কি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে নিতে পারি। বুঝতে পেরেছেন আশা করি। তারপর শি লাভস টু রিড বুক, সে কি বই পড়তে ভালোবাসে। শি লাভস টু রিড বুক, সে বই পড়তে কি ভালোবাসে। তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, দেখেন একটা সাবজেক্ট শি, তারপর লাভস তো কি ভার্ব, তারপর কি রিড অবজেক্ট, টু রিড বুকস অর্থাৎ কি অবজেক্ট অংশ। তাহলে এই যে দেখেন, যখন সাবজেক্ট থাকবে অত শুরুতে সাবজেক্ট থাকবে, তারপর কি থাকবে? ভার্ব থাকবে, তারপর হলো যে কি থাকবে রে? অবজেক্ট থাকবে।
তারপর কি থাকবে, অবজেক্ট থাকবে, শেষে হলো যে ফুল স্টপ থাকবে। অর্থাৎ সাবজেক্ট থাকবে শুরুতে, তারপর ভার্ব থাকবে, তারপর কি অবজেক্ট থাকবে, শেষ কি থাকবে, ফুল স্টপ থাকবে। এই ধরনের সেন্টেন্স গুলাকে আমরা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি, বা এইভাবে হলো যে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স মেক করতে পারি। তাহলে সাবজেক্ট আগে রেখে, তারপর ভার্ব রেখে, তারপর হলো যে অবজেক্ট রেখে, শেষে কি ফুল স্টপ দিয়ে আমরা কি অ্যাসার্টিভ সেন্টেন্স মেক করতে পারি। অথবা এই ধরনের সেন্টেন্স গুলো যদি পরীক্ষায় দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা ধরে নিব এটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপর আরেকটা দেখি, দে আর প্লেইং ক্রিকেট, তারা হলো যে ক্রিকেট খেলছে। দে আর প্লেইং ক্রিকেট, তারা হলো যে কি করছে, ক্রিকেট খেলছে। তাহলে এই যে দেটা হলো যে কি ভার্ব, সরি সাবজেক্ট, তারপর হলো যে আর প্লেইং ভার্ব, তারপর ক্রিকেট, যে শেষে কি ফুল স্টপ। তাহলে বুঝতে পেরেছেন আশা করি যে কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স গঠিত হয়, আমরা কিভাবে হলো যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স মেক করতে পারি। তারপর যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি যে এটা একটু দেখি যে হানি টেস্ট কি সুইট, অর্থাৎ মধু খেতে মিষ্টি। এটা সত্য যে মধু খেতে হলো যে মিষ্টি। তারপর হলো যে উই লিভ ইন বাংলাদেশ, আমরা হলো যে কোথায় বাস করি, বাংলাদেশে বসবাস করি। তাহলে উই আছে, ভার্ব আছে, তারপর হলো যে বাংলাদেশ আছে, তারপর হলো যে ফুল স্টপ আছে। আশা করি বুঝতে পেরেছেন যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট, শেষে কি ফুল স্টপ, এটা হলো যে স্ট্রাকচার। তাহলে আমরা সাবজেক্টের শুরুতে রেখে ভার্ব দিয়ে, তারপর হলো যে অবজেক্ট দিয়ে হলো যে সেন্টেন্স মেক করতে পারি। এবং চিরন্তন সত্য যদি কোনো বাক্য থাকে, সেক্ষেত্রে আমরা হলো যে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে ধরে নিব। সো এতটুকু পর্যন্ত হলো যে আশা করি সকলে বুঝতে পেরেছেন। খুব সহজ ছিল, অ্যাসার্টিভ সেন্টেন্সটা অনেক বেশি কমন, ইম্পর্টেন্ট। আপনারা সেন্টেন্স মেক করতে পারেন, অথবা হলো যে সেন্টেন্স গুলো দেখে আইডেন্টিফাই করতে পারেন হলো যে এটা হলো যে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। সো তারপর যেটি আছে সেটি হলো যে আমরা একটু দেখি, সেটা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অনেক বেশি পরিচিত, আমরা সবাই চিনি এটা। যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যে কি থাকে, একটা হলো যে কোয়েশ্চেন মার্ক থাকে। কি থাকে স্যার, কোয়েশ্চেন মার্ক থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি থাকে, কোয়েশ্চেন মার্ক থাকে। অর্থাৎ এটা থাকলেই হলো যে কি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিই। এখন হলো যে এটা থাকলে হলো যে আমরা ধরে নিব যে এটা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিভাবে হলো যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে পারি, সেই বিষয়টাও কিন্তু কি জানা দরকার আছে। কারণ হলো যে আমরা অনেক বেশি প্রশ্ন করি, বাংলায় যেমন প্রশ্ন করি, আমরা হলো যে ইংলিশে প্রশ্ন করি। সো আমি যদি না জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়, তাহলে কি হবে না, আমরা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে পারবো না। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক প্রথমে, যে where ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা কোথায় বাস করো। তাহলে এই যে where ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, কোথায় বাস করো। তাহলে এই যে দেখেন এখানে একটা হলো যে where আছে, ঠিক আছে। যখন কোন সেন্টেন্স ডব্লিউএস কোয়েশ্চেন দ্বারা শুরু হবে, অর্থাৎ শুরুতে কি থাকবে, ডব্লিউএস থাকবে, তখন কি আমরা হলো যে এটাকে মূলত হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরতে পারি। ডব্লিউএস কোয়েশ্চেনের পরে কি থাকবে, যখন ভার্ব থাকবে, তারপর হলো যে সাবজেক্ট থাকবে, তারপর কি থাকবে, সাবজেক্ট থাকবে, তখন হলো যে আমরা এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিব। শেষে হলো যে অবশ্যই কি থাকবে, কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন প্লাস ভার্ব প্লাস কি সাবজেক্ট, শেষে কোয়েশ্চেন মার্ক। তাহলে কি তুমি কোথায় থাকো, এই যে তুমি কোথায় থাকো, এখানে প্রশ্নবোধক চিহ্ন যেমন আছে where, ডব্লিউএস কোয়েশ্চেন আছে, ডু, একটা ভার্ব আছে, তারপর কি আছে, সাবজেক্ট আছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন যখন থাকবে, হাউ, হু, হোয়েন, এগুলো যখন থাকবে, তারপরে যখন হলো যে ভার্ব থাকবে, তারপরে যখন হলো যে কি সাবজেক্ট থাকবে, তখন কি আমরা হলো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিব। আর আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করব, ডব্লিউএস কোয়েশ্চেনের পরেই কিন্তু হলো যে আমাদের কি রাখতে হবে, ডব্লিউএস কোয়েশ্চেনের পরেই হলো যে আমাদের হলো যে ভার্বটা রাখতে হবে, তারপর সাবজেক্ট রাখতে হবে, তারপর হলো যে কি বাকি অংশগুলো শেষে ফুল স্টপ, সরি প্রশ্নবোধক চিহ্ন। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং ডব্লিউএস কোয়েশ্চেন না থেকে মাঝে মধ্যে হলো যে ভার্ব দিয়ে শুরু হতে পারে। কি দিয়ে শুরু হতে পারে, ভার্ব দিয়ে শুরু হতে পারে। ভার্বের পরে কি থাকবে, তখন সাবজেক্ট থাকবে। অর্থাৎ ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হবে, এবং কি থাকবে, ভার্বের পরে কি হবে, সাবজেক্ট হবে, এবং শেষে অবজেক্টের পরে বা যাই থাকুক না কেন, শেষে কি হবে, প্রশ্নবোধক চিহ্ন হবে। সো এরকম যদি থাকে, সেক্ষেত্রে কি হবে, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমরা সাবজেক্টটাকে ভার্বের আগে যখন নিয়ে যাব, শেষে যখন প্রশ্নবোধক চিহ্ন দিব, তখন কি এটাও হলো যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত বা তোমার কি খিদা পেয়েছে, তাহলে আর হলো যে একটা অক্সিলারি ভার্ব,
এখানে ইউ আছে, অর্থাৎ আর এর পরে কি সাবজেক্ট। তারপর ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, ডু ইউ লাইক টি, তুমি কি, এই যে ডু, তারপর হলো যে সাবজেক্ট, তারপর হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তোমার হলো যে প্রিয় বন্ধুকে, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, তাহলে ডব্লিউএস কোয়েশ্চেন আছে। তারপর হলো যে এই যে ক্যান, ক্যান হলো যে একটা মোরাল ভার্বও থাকতে পারে, এখানে অক্সিলারি ভার্ব, মোরাল ভার্ব, তারপর হলো যে ডু, ডাস, ডিড হতে পারে। তাহলে ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো বা পারবে, এই যে ক্যান ইউ হেল্প মি শেষে কি কোয়েশ্চেন মার্ক। আশা করি বুঝতে পেরেছেন, তেমন কঠিন না, সহজ, শুধুমাত্র আমাদের সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সেই বিষয়টা জানতে হবে, শুধুমাত্র সেন্টেন্স চিনলে হবে না, আমাদের স্পিকিং করার জন্য, আমাদের পরীক্ষার খাতায় লেখার জন্য আমাদের কি সেন্টেন্স মেক করা শিখতে হবে। তারপর আসি ইম্পারেটিভ সেন্টেন্স। আপনারা হলো যে ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানেন হয়তো, ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয়। যখন কোনো সেন্টেন্সের আদেশ অর্থাৎ অর্ডার অথবা রিকোয়েস্ট অ্যাডভাইস এগুলো বোঝায়, সাধারণত আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিই, অর্থাৎ রিকোয়েস্ট, তারপর হলো যে অর্ডার, তারপর অ্যাডভাইস এগুলো থাকলে আমরা কি এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিই। যেমন আমরা যদি এক্সাম্পল দেখি, যে প্রথম এক্সাম্পলটা যদি একটু দেখি, যে ওপেন দ্য উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, তাহলে জানালাটি খুলো, জানালাটি খুলো, তাহলে এখানে আদেশ না, ওপেন দ্য উইন্ডো, রিড দ্য বুক, গো টু দ্য মার্কেট, ঠিক আছে, তাহলে কি ক্লোজ দ্য ডোর, যখন এই ধরনের সেন্টেন্স গুলো বলা হচ্ছে আপনাকে কি আদেশ করা হচ্ছে, কি করা হচ্ছে, আদেশ করা হচ্ছে। যখন আদেশ করা হবে তখন কি এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব, এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নেব। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হলো যে সাধারণত সরাসরি ভার্ব দিয়ে শুরু হতে পারে, যেমন কিরকম ভার্ব এগুলো, অর্থাৎ গো টু দ্য স্কুল, যেমন গো একটা ভার্ব, ওপেন দ্য উইন্ডো ভার্ব দিয়ে শুরু হতে পারে। তারপর এটা আদেশ বোঝাতে পারে, অনুরূপ বোঝাতে পারে, আপনারা সেন্টেন্স পড়লে বুঝতে পারবেন। তাহলে শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে, শেষে কি থাকবে, ফুল স্টপ থাকবে। যেমন প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। তাহলে এই যে প্লিজ, দয়া করে, এটা রিকোয়েস্ট না, এটা রিকোয়েস্ট মনে হচ্ছে না, যে দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, দয়া করে আমাকে এক গ্লাস পানি দিন, তাহলে কি এটা একটা রিকোয়েস্ট, অনুরোধ, তাহলে কি এটা হলো যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর আসি নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলো না, উপদেশ বা নিষেধ, কখনো কি মিথ্যা বলো না, তাহলে কি এটা হলো যে একটা ইম্পারেটিভ সেন্টেন্স। অলওয়েজ স্পিক ট্রুথ, অলওয়েজ স্পিক ট্রুথ, সবসময় সত্য কথা বলবে, এখানে মিথ্যা কথা বলবে না, সবসময় সত্য কথা বলবে, যাই পরিস্থিতি হোক না কেন সত্য কথা বলবে, তাহলে কি এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তারপর ডোন্ট মেক নয়েজ, গোলমাল করো না বা শব্দ তৈরি করো না, তাহলে কি এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অর্ডার হতে পারে, রিকোয়েস্ট বোঝাতে পারে, অথবা হলো যে অ্যাডভাইস হতে পারে, অথবা হলো যে ভার্ব দিয়ে শুরু হতে পারে, শেষে তো ফুল স্টপ থাকবেই। সো বুঝতে পেরেছেন আশা করি। এরপরে যেটি আছে সেটি হলো যে অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনা যখন বোঝাবে তখন কি অপটেটিভ সেন্টেন্স হিসেবে আমরা ধরে নিব, অপটেটিভ সেন্টেন্স হিসেবে কি ধরে নিব, যখন কোনো সেন্টেন্স ইচ্ছে বা প্রার্থনা বোঝাবে, ইচ্ছে বা প্রার্থনা, তখন কি আমরা হলো যে অপটেটিভ সেন্টেন্স হিসেবে ধরে নিব। যেমন আমি যদি এক্সাম্পল দিই যে মে আল্লাহ ব্লেস ইউ, কি মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক, আল্লাহ তোমার সহায় হোক, তাহলে মে আল্লাহ প্রটেক্ট ইউ, এটা হলো যে কি একটা প্রার্থনা করা আপনার জন্য, যে মে আল্লাহ গাইড ইউ, ধরেন হলো যে আপনার একটা বন্ধু আছে খুব খারাপ মানুষ, ঠিক আছে, যে আপনি বলতেছেন মে আল্লাহ গাইড ইউ, ঠিক আছে, আল্লাহ তোমাকে কি পথ দেখা, তাহলে এই যে প্রার্থনা করা কি এটা একটা হলো যে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে মে দিয়ে শুরু হতে পারে, সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স মে দিয়ে শুরু হতে পারে। আমি জাস্ট ধারণা দিচ্ছি আপনাদেরকে, মে দিয়ে শুরু হতে পারে। তারপর লং লাইভ আওয়ার, সরি, লং লিভ আওয়ার কি কিং, আওয়ার প্রেসিডেন্ট, অনেক কিছু হতে পারে। তাহলে লং
লিভ আওয়ার প্রেসিডেন্ট, লং লিভ আওয়ার প্রাইম মিনিস্টার, লং লিভ আওয়ার কিং, কুইন। তাহলে আমাদের রাষ্ট্রপতি কি হোক, দীর্ঘজীবী হোক, আমাদের রাষ্ট্রপতি কি হোক, দীর্ঘজীবী হোক। এই যে একটা কি করা, প্রার্থনা করা বা হলো যে হ্যাঁ প্রার্থনা করা, তাহলে কি এটা একটা হলো যে অবজেক্টিভ সেন্টেন্স। যেমন হলো যে আরেকটা যদি দেখি, উইশ ইউ কি আ হ্যাপি জার্নি, উইশ ইউ আ হ্যাপি জার্নি, তাহলে কি তোমার যাত্রা শুভ হোক। তাহলে মে ইউ সাকসিড ইন লাইফ, আমাদের শুভাকাঙ্ক্ষী বা টিচার এরা বলে তোমার, তুমি জীবনে কি হও, সফল হও, তোমার জীবনে সফল হোক বা সফলতা আসুক। ঠিক আছে? তারপর হ্যাড আই বিন আ কিং, এটা কি ইচ্ছে পোষণ করা, যে আমি যদি রাজা হতাম, আমি যদি রানী হতাম। ঠিক আছে? তাহলে এই যে যখন হলো যে ইচ্ছে বোঝাবে অথবা হলো যে ইচ্ছে পোষণ করা বোঝাবে অথবা প্রার্থনা মে দিয়ে শুরু হবে। আপনারা সেন্টেন্স গুলো দেখলে বুঝতে পারবেন। তখন কি এগুলো হলো যে কি অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে কি মে দিয়ে শুরু হতে পারে, প্রার্থনা থাকবে, মে দিয়ে শুরু হতে পারে, উইশ দিয়ে শুরু হতে পারে, উইশ দিয়েও শুরু হতে পারে। ঠিক আছে? সো সহজ, কঠিন না। জাস্ট সেন্টেন্স গুলো দেখলে বুঝতে পারবেন। মনে রাখতে হবে অবজেক্টিভ সেন্টেন্স কি প্রার্থনা বোঝাবে অথবা হলো যে ইচ্ছে পোষণ করা বোঝাবে। ঠিক আছে? তো তারপরে দেখা যাক, তারপরে যেটি আছে সেটি দেখা যাক যে কি দেওয়া আছে তারপরে। তারপরে যেটি দেওয়া আছে সেটি হলো যে এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, আবেগ সূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স গুলো কিভাবে চিনব? আমরা সবাই বলি যে এরকম যদি চিহ্ন থাকে শুধুমাত্র, যে এটা হলো যে কি এক্সক্লেমেশন মার্ক থাকলে কি এটা হলো যে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখন হলো যে আমরা চিনতে পারি এভাবে, বাট আমাদের তো সেন্টেন্স মেক করতে হবে, শুধুমাত্র চিনলে তো হবে না। যখন আমরা সেন্টেন্স মেক করতে যাব, কিভাবে সেন্টেন্স মেক করব, তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স কিভাবে মেক করব এবং কিভাবে আমরা সহজে চিনতে পারি সে বিষয়টি দেখি একটু। আহ, প্রথমে যে বিষয়টা বলেছিলাম যে এক্সক্লেমেশন মার্ক থাকবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, আবেগ সূচক বাক্য মার্ক থাকবে। তাহলে হুরে, হু রে, উই হ্যাভ ওন দ্য গেম, কি আনন্দ, আমরা কি খেলায় জিতেছি। অর্থাৎ কি এখানে হলো যে একটা কি বোঝাচ্ছে, আবেগ, মানে কি একটা জয়, তাই না? যে হুরে, আমরা হলো যে কি খেলায় জিতে গিয়েছি, এরকম। তাহলে যখন এরকম কোনো সেন্টেন্স হবে তখন কি আমরা হলো যে এখানে এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব এবং হলো যে কি এটা হলো যে এক্সক্লামেটরি সেন্টেন্স হিসেবে ধরে নিব। তারপর হলো যে আলাস, এই যে হাই, যে হি ইজ দ্যাট, সে কি মারা গিয়েছে, দুঃখ প্রকাশ করা, হাই, হাই একটা এক্সপ্রেশন, ভিন্ন রকম একটা এক্সপ্রেশন, যে হাই লোকটি হলো যে মারা গিয়েছে। সো লোকটি যে মারা গিয়েছে সেটার জন্য কি করা, দুঃখ প্রকাশ করা বা আবেগ দেখানো, তাহলে কি এখানে হলো যে এক্সক্লামেশন মার্ক আছে। ঠিক আছে? তো এটা হলো যে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। তারপর আমরা বলে থাকি যে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, তাহলে হোয়াট আ বিউটিফুল শট, ঠিক আছে, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ, হোয়াট আ বিউটিফুল গার্ল, এভাবে বলে থাকি। তাহলে যখন হলো যে এইভাবে বলি কোনো সেন্টেন্সকে এবং শেষে হলো যে কি থাকে, এক্সক্লামেশন মার্ক থাকে, এটাকে হলো যে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে পারি। হাউ কোল্ড দ্য নাইট ইজ, রাতটি কি ঠান্ডা, তাই না? এটি হলো যে হাউ কোল্ড দ্য নাইট ইজ, রাতটি কি কি ঠান্ডা, মানে মনে হচ্ছে যে কি হচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। সো এভাবে হলো যে কি আমরা হলো যে সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করতে পারি, আমরা সেন্টেন্স গুলোকে প্র্যাকটিস করতে পারি এবং হলো যে সেন্টেন্স মেক করার চেষ্টা করতে পারি। আপনারা যদি ৫-১০টা করে যদি সেন্টেন্স মেক করার চেষ্টা করেন, সেক্ষেত্রে হলো যে কি আপনাদের জিনিসগুলোকে আরো বুঝতে সুবিধা হবে। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার একটা উপায় হলো যে এখানে হলো যে ভার্বটা হলো যে শেষে থাকে। ভার্বটা কোথায় থাকে? ভার্বটা হলো যে শেষে থাকে। অনেক সময় হলো যে ভার্বটা কি থাকে? শেষে থাকে। অনেক সময়, সবসময় না, অনেক সময় হলো যে ভার্বটা কি থাকে? শেষে থাকে। যেমন হলো যে দেখেন, এই যে ইট ইজ আছে তাই না? ইট ইজ, তারপর হলো যে নাইট ইজ, ঠিক আছে? সো এভাবে সেন্টেন্সটা ভার্বটা হলো যে শেষে থাকতে পারে। এরপর আসি যে এতক্ষণ পর্যন্ত হলো যে আমরা যে বিষয়টি পড়েছি সেটা হলো যে আহ ভাই
মিনিং অর্থাৎ হলো যে অর্থ অনুসারে এবং হলো যে যে ৫ প্রকার সেন্টেন্স রয়েছে সেই ৫ প্রকার সেন্টেন্স হলো যে আমরা কভার করেছি এবং হলো যে এখন যে বিষয়টি শিখবো সেটা হলো যে বাই স্ট্রাকচার অর্থাৎ হলো যে আ গঠন অনুসারে বাক্য কত প্রকার। এতক্ষণ শিখেছি আমরা হলো যে বাই মিনিং, এখন শিখবো হলো যে বাই স্ট্রাকচার অর্থাৎ স্ট্রাকচার অনুসারে হলো যে আ গঠন অনুসারে হলো যে সেন্টেন্স কত প্রকার। সাধারণত গঠন অনুসারে আমরা সেন্টেন্সকে হলো যে আ কয় ভাগে ভাগ করতে পারি সেটা একটু দেখি যে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। গঠন অনুসারে সেন্টেন্সকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? ৩ ভাগে ভাগ করতে পারি। দেখা যাক কি, কি উপায়ে ভাগ করতে পারি যে গঠন অনুসারে আমরা বাক্য কয় ভাগে ভাগ করতে পারি? ৩ ভাগে ভাগ করতে পারি। এই যে ৩ ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে? তাহলে এই যে সিম্পল সেন্টেন্স অর্থাৎ ১ম যেটি আছে সেটি হলো যে সিম্পল সেন্টেন্স। আমরা সিম্পল সেন্টেন্স এ কনভার্ট করতে পারি বা নিয়ে যেতে পারি বা হতে পারে এটা বাক্যটা। সিম্পল সেন্টেন্স ও হতে পারে অথবা হলো যে আ কমপ্লেক্স ও হতে পারে। আমরা হয়তো বাংলায় এই টপিক গুলো পড়েছি। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সরল, জটিল, যৌগিক। তাহলে এটা আবার কম্পাউন্ড সেন্টেন্স ও হতে পারে। তাহলে সিম্পল হতে পারে, কমপ্লেক্স হতে পারে এবং হলো যে কম্পাউন্ড হতে পারে। সিম্পল মানে হলো যে সরল বাক্য, কমপ্লেক্স মানে হলো যে জটিল বাক্য এবং হলো যে কম্পাউন্ড সেন্টেন্স মানে হলো যে যৌগিক বাক্য। সো কিভাবে সেন্টেন্স গুলো গঠিত হয় সেটিও দেখা দরকার আসলে। সেন্টেন্স গুলো আমরা কিভাবে গঠন করতে পারি। যে ১ম এ যদি আসি যে এ যেটা সিম্পল সেন্টেন্স এখানে কি থাকবে? এখানে কি থাকবে? একটি সাবজেক্ট থাকবে। সিম্পল সেন্টেন্স হলো যে একটি সাবজেক্ট থাকবে অর্থাৎ হলো যে একটা কি থাকবে? সাবজেক্ট থাকবে। তারপর হলো যে একটি মাত্র হলো যে ফাইনাইট ভার্ব থাকবে। একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। এটি হলো যে কি? সিম্পল সেন্টেন্স। অর্থাৎ বাংলায় কি? এটাকে সরল বাক্য বলে। যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটি কি ফাইনাইট ভার্ব থাকবে এবং কি পূর্ণ অর্থ দিবে এটা। ঠিক আছে? এটার কি থাকবে? পূর্ণ অর্থ থাকবে। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক এখানে যে কিভাবে আসলে অর্থ দেয়। যে আমরা যদি বলি, "দ্য বয় কি প্লেস ফুটবল।" দ্য বয়স প্লে কি ফুটবল। কি যারা বালক আছে তারা কি ফুটবল খেলে বা বালকটি হলো যে কি খেলে? ফুটবল খেলে। তাহলে এই যে দ্য বয় প্লেস ফুটবল, এই যে এখানে হলো যে সাবজেক্ট কোনটা? এই যে দ্য বয় ভার্ব আছে, এটা কি পূর্ণ অর্থ দিচ্ছে। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তারপর কি শেষে ফুল স্টপ। তাহলে এটি কি? সরল বাক্য, সিম্পল সেন্টেন্স। এখন দেখি কমপ্লেক্স সেন্টেন্স কি আসলে? জটিল বাক্য। যেখানে একটা হলো যে প্রিন্সিপাল ক্লজ থাকবে। অর্থাৎ প্রধান খণ্ড বাক্য থাকবে, প্রধান বাক্য থাকবে। অর্থাৎ মেইন ক্লজ বলতে পারেন, এটাকে প্রিন্সিপাল ক্লজ ও বলতে পারেন অথবা মেইন ক্লজ ও বলতে পারেন। তারপর এক বা একাধিক অর্থাৎ এখানে একটি হতে পারে অথবা একাধিক কি থাকবে? সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। অর্থাৎ এখানে হলো যে একটি থাকতে পারে সাবঅর্ডিনেট ক্লজ বা একের অধিক হতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ কি? একের অধিক হতে পারে অর্থাৎ অপ্রধান বাক্য। একটি মাত্র প্রধান বাক্য কি? এখানে অনেকগুলো অপ্রধান বাক্য থাকতে পারে। যখন এভাবে হলো যে কোনো সেন্টেন্স গঠিত হবে আমরা সেটাকে হলো যে কমপ্লেক্স সেন্টেন্স হিসেবে ধরে নিব। তাহলে এখানে আরো কিছু জিনিস আছে যেগুলো হলো যে থাকলে আমরা বুঝতে পারবো যে এটা হলো যে একটা আ কমপ্লেক্স সেন্টেন্স। যেমন সিন্স থাকতে পারে, বিকজ থাকতে পারে, বিকজ থাকতে পারে, বিকজ থাকতে পারে, যে তারপর হলো যে দ্যাট থাকতে পারে। তারপর কি থাকতে পারে? দ্যাট, তারপর হলো যে ইফ, তারপর হলো যে আ দো, এই জিনিসগুলো থাকলেই আমরা এটাকে অনেকটা হলো যে কমপ্লেক্স সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স এটা বুঝে নিতে পারি। তাহলে একটা কি থাকবে? প্রিন্সিপাল ক্লজ থাকবে অর্থাৎ মেইন ক্লজ থাকবে আর একটা হলো যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এক বা একাধিক হতে পারে। একটা হতে পারে আবার অনেকগুলো হতে পারে বা একাধিক হতে পারে, একের অধিক হতে পারে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যদি বলি I know, যখন আমি বলব শুধুমাত্র আপনাকে I know, আমি জানি। তো আপনি আমাকে প্রশ্ন করবেন না তুমি কি জানো? What do you know? তুমি কি জানো? তাহলে এই যে I know এটার কিন্তু পূর্ণ অর্থ নেই। আমি জানি, আমি জানি, আমি জানি। তুমি কি জানো ভাই?
একটা প্রশ্ন কিন্তু চলে আসবে। তাহলে যখন প্রশ্নর পাশাপাশি কি জানি সেই বিষয়টা যখন চলে আসবে তখন কি আমরা এটাকে একটা কি বলবো? জটিল বাক্য বলবো। যেমন দেখেন এখানে হলো যে I know এটা কিন্তু হলো যে কি প্রিন্সিপাল ক্লজ? না, এটা হলো যে প্রধান বাক্য না। He is honest যেটার পূর্ণ মিনিং আছে অর্থাৎ হলো যে প্রধান বাক্য। ঠিক আছে? এখানে হলো যে আরেকটা কিন্তু অপ্রধান বাক্য আছে যেটা হলো যে পূর্ণ অর্থ নেই। তাহলে he is honest সে হলো যে সৎ। এটা কিন্তু পূর্ণ অর্থ আছে। যেটির পূর্ণ অর্থ নেই সেটি হলো যে আমরা সাবঅর্ডিনেট ক্লজ এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হলো যে দ্যাট আছে এখানে। তাহলে কি কমপ্লেক্স যে সেন্টেন্স গুলো সেখানে কি থাকবে? দ্যাট থাকতে পারে, সিন্স থাকতে পারে, বিকজ থাকতে পারে, এই জিনিসগুলো থাকতে পারে। সো আশা করি বুঝতে পেরেছেন। একটা মেইন ক্লজ থাকবে আর একটা হলো যে এক বা একাধিক হলো যে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। তারপর যে বিষয়টি দেখা দরকার বা বোঝা দরকার সেটা হলো যে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য আপনারা হয়তো জানেন, সহজ, কঠিন না। যেখানে ২ বা তার বেশি কি থাকবে? স্বাধীন মেইন ক্লজ অথবা হলো যে প্রিন্সিপাল ক্লজ কোন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি তাহলে? এই যে এটা এন্ড হতে পারে, বাট হতে পারে, অর হতে পারে অথবা ইয়েট হতে পারে। অর্থাৎ ২ বা তার বেশি স্বাধীন বাক্য প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ হলো যে যেখানে কি থাকবে? পূর্ণ অর্থ থাকবে। স্বাধীন বাক্য কোঅর্ডিনেটিং কনজাংশন যেমন এন্ড, বাট, অর, ইয়েট এগুলো দ্বারা কি থাকবে? যুক্ত থাকবে তখন আমরা এটাকে হলো যে কম্পাউন্ড সেন্টেন্স হিসেবে ধরে নিব। যদি আমরা এক্সাম্পল দেখতে চাই সেক্ষেত্রে হলো যে আমরা দেখতে পারি যে এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি যে হি ইজ ফর এখানে হলো যে আগে নোট করা আছে আসলে হি ইজ ফর বাট কি হি ইজ অনেস্ট সে হলো যে কি গরিব কিন্তু কি সে হলো যে সৎ। তাহলে এখানে হলো যে দুইটা কি আছে? দুইটা হলো যে বাক্য আছে এবং হলো যে দুইটা বাক্যই হলো যে কি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা হলো যে কি যুক্ত। কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা কি যুক্ত? এই যে বাট দ্বারা যুক্ত। অর হতে পারে, ইয়েট হতে পারে। ঠিক আছে? তাহলে হি ইজ পুর সে হলো যে গরিব, বাট হি ইজ অনেস্ট তাহলে কি সে গরিব কিন্তু কি সে সৎ। তাহলে কি দুইটাই হলো যে প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ হলো যে ২ বা তার বেশি। ঠিক আছে? কোঅর্ডিনেটিং কনজাংশন তাহলে কনজাংশন কোনটা? বাট। সো আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আরেকটা বিষয় মনে রাখিয়েন যেটা হলো যে সহজ কথায় মনে রাখার উপায় যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে হলো যে অর্থ অনুসারে বাক্য কি কাজ করছে, বাক্যটি কি কাজ করছে, প্রশ্ন নাকি আদেশ, আর গঠন অনুসারে বাক্যটি কিভাবে তৈরি হচ্ছে, ছোট বাক্য নাকি বড় বাক্য নাকি জোড়া লাগানো বাক্য, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি সেক্ষেত্রে হলো যে আমরা সেন্টেন্স চিনতে পারবো বা সেন্টেন্স মেক করতে পারবো। সো আমি বাই স্ট্রাকচার, বাই মিনিং অর্থাৎ অর্থ অনুসারে, গঠন অনুসারে এবং সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার এবং প্রত্যেকটা বিষয় ডিটেইলস এ আলোচনা করেছি। আজকের ক্লাসটির পরে আশা করি সেন্টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। আপনারা পরীক্ষায় যদি সেন্টেন্স থেকে যদি কোনো প্রশ্ন পান, সেক্ষেত্রে হলো যে আপনারা কনফিউজড হবেন না। সো আ আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। যাতে আমি আ বিষয়গুলো আবারও আপনাদের সামনে ক্লিয়ার করে দিতে পারি। আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আ আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।